ছাত্রছাত্রীরা, আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমাদের ইউনিট 1-এর ইলেকট্রোস্ট্যাটিক্সের দ্বিতীয় অধ্যায়ে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারটা নিয়ে। ঠিক আছে, এই চ্যাপ্টারে সবার প্রথমেই আমাদেরকে যেটা দেখে নিতে হয় সেটা হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র, এই সূত্রটা দুটো বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণত দুটো বিন্দু আধানের ক্ষেত্রে আকর্ষণ বা বিকর্ষণ বল কি হবে, সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের হিসেবের জন্য আমাদের কুলম্বের সূত্রটার প্রয়োজন পড়ে। এবং এই কুলম্বের সূত্রের ক্ষেত্রে দুটো বিন্দু আধান যদি সমতড়িৎধর্মী হয় তাহলে তাদের মধ্যে বিকর্ষণ হয়, এবং যদি দুটো বিন্দু আধান বিপরীত তড়িৎধর্ম বিশিষ্ট হয় তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল পরিলক্ষিত হয়। যে বলই হোক সেই বলটা কতটা হবে সেটা হিসেব করতে হবে, সেটা ধরে নেওয়া যায়। এক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যে আধান দুটো সবসময় আমরা বিন্দু আধান হিসাবে ধরে নেব। তাহলে ধরে নেওয়া যাক দুটো বিন্দু আধান Q1 এবং Q2, তাদের মধ্যে r ডিস্টেন্স ধরে রাখা আছে। তাহলে কুলম্ব সূত্রের স্টেটমেন্ট বলছে যে দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং উহাদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বলটি সবসময় ওই আধান দুটির মধ্যবর্তী সংযোগকারী সরলরেখা বরাবর কাজ করবে। ঠিক আছে, তাহলে দুটো বিন্দু আধান Q1 Q2 আমি ধরেছি, যাদের মধ্যে ডিস্টেন্স ধরে নিলাম আর। এখন এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল যদি F হয় তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী লেখা যায় F ইজ প্রপোর্শনাল টু Q1 Q2 এবং F ইজ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। প্রথম কন্ডিশন হচ্ছে বল আধান দুটির গুণফলের সমানুপাতিক, এবং দ্বিতীয় কন্ডিশন হচ্ছে বল আধান দুটি যখন স্থির থাকবে তখন উহাদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এক্ষেত্রে মনে রাখতে হবে Q1 Q2-র সঙ্গে যখন সম্পর্ক তখন r স্থির, আর যখন r এর সঙ্গে সম্পর্ক তখন Q1 Q2 স্থির, অর্থাৎ পরিবর্তন হবে না। ঠিক আছে, এখন এবার এটাকে যদি আমরা ভেদ সূত্র অনুযায়ী কম্বাইন করি তাহলে F ইজ প্রপোর্শনাল টু Q1 Q2 বাই r স্কোয়ার, অর F ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ধরলাম K ড্যাস্ট Q1 Q2 বাই r স্কোয়ার, যেখানে K একটা সমানুপাতিক ধ্রুবক, K ড্যাস্ট একটা সমানুপাতিক ধ্রুবক, এবং এর মানটা মাধ্যম দুটির প্রকৃতি ও পদ্ধতির ওপর নির্ভর করে। এবং এই ধ্রুবকটাকে কখনো কখনো কুলম্ব ধ্রুবকও বলা হয়। ঠিক আছে, এখন এটা আমাদের কুলম্ব সূত্রের স্টেটমেন্ট, এবং স্টেটমেন্টটা আমি এখানে লিখিনি সময় বাঁচানোর জন্য। তা এটা ব্যাখ্যাটা, এখন এই যে কুলম্বের সূত্রটা, এখন এটা মাধ্যমের প্রকৃতি, কণা দুটি কোন মাধ্যমে রাখা রয়েছে সেই মাধ্যমের প্রকৃতি এবং পদ্ধতির ওপর নির্ভর করে। সেজন্য সিজিএস পদ্ধতিতে যদি কণা দুটিকে বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে রাখা হয়, Q1 Q2-কে r ডিস্টেন্স দূরে একইভাবে Q1 Q2-কে r ডিস্টেন্স, তাহলে তাদের ক্ষেত্রে আকর্ষণ বা বিকর্ষণ বলটা হবে সিম্পলি F ইজ ইকুয়াল টু হয়ে যাবে Q1 Q2 বাই r স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে K ড্যাস্ট ইজ ইকুয়াল টু 1। বোঝা গেল? বায়ু মাধ্যম শূন্য এবং সিজিএস পদ্ধতিতে। এবং এসআই পদ্ধতিতে যদি কণা দুটোকে, অর্থাৎ বিন্দু আধান দুটিকে বায়ু বা শূন্য মাধ্যমে রাখা থাকলে সেক্ষেত্রে কে ড্যাস্টের মানটা হয়ে যায় 1/4πε0। ঠিক আছে, যেখানে ε0 একটা 4π তো বুঝতেই পারছো কনস্ট্যান্ট, যেখানে ε0কে বলা হয় বায়ু বা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, তাহলে সূত্রটা যেটা দাঁড়ালো, তাহলে যে মূল সূত্রে কে ড্যাশের জায়গায় আমরা 1/4πε0 বসিয়ে দিলে তাহলে F ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই r স্কোয়ার। এইটা হয়ে যাবে সূত্র। এখন এখান থেকে একটু অ্যারেঞ্জ করে নিলে এটাই মূল সূত্র হয়ে গেল। আমরা এখান থেকে ε0 বেরিয়ে যাবে, এখানে ε0 চলে গেলে হয়ে যাবে ফর্মুলা 1/4π ইন্টু
Q1 Q2 বাই এ আর স্কোয়ার। ঠিক আছে, এটা এপসাইলন জিরো। এখান থেকে আমরা এপসাইলন জিরোর একক বের করে নিতে পারবো। দেখতেই পাচ্ছি এপসাইলন জিরো ইজ ইকুয়াল টু সামথিং কনস্ট্যান্ট ইন্টু আধান দ্বয়ের গুণফল, অর্থাৎ আধান দুটোর গুণফল মানে কুলম্বের স্কোয়ার ডিভাইডেড বাই ফোর্স মানে নিউটন, আর আর মিটার স্কোয়ার। তাহলে কুলম্বের স্কোয়ার এসআই পদ্ধতিতে কুলম্বের স্কোয়ার নিউটন পার মিটার স্কোয়ার একক হয়ে যাবে। এর একক হয়ে যাবে কি দাঁড়াবে? একক এসআই পদ্ধতিতে এসআই একক কুলম্বের স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা এর মাত্রাও বের করে নিতে পারবো। এখান থেকে আমরা এপসাইলন জিরো এর মাত্রাও বের করে নিতে পারবো। মাত্রাটা যেটা হবে সেটা হচ্ছে কুলম্বের স্কোয়ার, এই কুলম্ব মানে আধান, তা আধানের মাত্রা হচ্ছে আইটি, তাহলে তার হোল স্কোয়ার রইল ডিভাইডেড বাই ফোর্স এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু ক্ষেত্রফলের স্কোয়ার মানে ক্ষেত্রফল স্কোয়ার নয় ক্ষেত্রফল ইন্টু এল স্কোয়ার, এবং এটাকে অ্যারেঞ্জ করলে দাঁড়াবে এম টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার -3 টি টু দি পাওয়ার 4 আইএস স্কোয়ার। ঠিক আছে, এটা এপসাইলন জিরো আমরা মাত্রা পেয়ে গেলাম। এবং এখানে একটু জিনিস মনে রাখতে হবে, এই যে এপসাইলন জিরো এর মান ইজ ইকুয়াল টু 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12। অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এই মানটা মনে রাখতে হয়, কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এবং এই মানটা থেকে আমরা 1/4 পাই এপসাইলন জিরোর মান পেয়ে যাই 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্বের স্কোয়ার। এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। এখন কুলম্বের সূত্র, যে কোনো মাধ্যমের ক্ষেত্রে কুলম্বের সূত্র গাণিতিক রূপটা কীরকম হবে দেখে নেওয়া যাক। যে কোনো মাধ্যম অর্থাৎ বায়ু বা শূন্য মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে যদি কণা দুটোকে Q1 Q2 ধরে নেওয়া হয়, আধান দুটো Q1 Q2 আর ডিস্টেন্স দূরে রাখা থাকে, তাহলে সেক্ষেত্রে যে কোনো মাধ্যমের ক্ষেত্রে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ হবে F ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন। এখানে কিন্তু এপসাইলন জিরো ছিল আগে, এটা এখন কিন্তু শুধু এপসাইলন হবে, এবং Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবং এখানে যে এপসাইলন, এটাকে বলা হবে ওই মাধ্যমের বা প্রদত্ত মাধ্যমের তড়িৎভেদ্যতা, ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা। ঠিক আছে, এবং এই এপসাইলন জিরোর সঙ্গে সম্পর্কটা, এপসাইলন জিরো যেখানে এপসাইলন জিরো ইজ ইকুয়াল টু হয় কে ইন্টু এপসাইলন জিরো, যেখানে কে একটা এপসাইলন জিরো তোমাদের আগে বলা হয়েছে এপসাইলন জিরো হচ্ছে শূন্য বা বায়ু মাধ্যমের তড়িৎভেদ্যতা। এখন এখানে যে কে নতুন ধ্রুবকটা এলো, এই কে ধ্রুবকটাকে বলা হয় মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা কখনো বলা হয় আপেক্ষিক তড়িৎভেদ্যতা, পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, এবং এই কে এপসাইলন ইজ ইকুয়াল টু কে এপসাইলন জিরো বসালে সমীকরণটা দাঁড়াবে যেটা F ইজ ইকুয়াল টু 1/4 পাই কে এপসাইলন জিরো ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা যে কোনো মাধ্যমের ক্ষেত্রে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এখন আমরা দেখে নেব কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা কীরূপ হবে। এখন আমি এখানে একটা চিত্র এঁকেছি, দেখো, যেখানে ও মূল বিন্দু থেকে দুটি ভেক্টরকে দেখানো হয়েছে, যেখানে Q1 আধানের অবস্থান ভেক্টর R1 এবং Q2 আধানের অবস্থান ভেক্টর R2। ঠিক আছে, এখন Q1 আধানের সাপেক্ষে Q2 আধানের অবস্থান ভেক্টর হচ্ছে R21 এবং Q2 আধানের সাপেক্ষে Q1 আধানের অবস্থান ভেক্টর হচ্ছে R12। এখন এক্ষেত্রে কুলম্বের সূত্রটা কীরকম হবে, অর্থাৎ কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা কী হবে, সেটা হচ্ছে Q1 আধানের জন্য Q2 আধানের উপর বল যদি ভেক্টর রূপে আমরা লিখি, তাহলে যদি সেটাকে আমরা
ওয়ানের জন্য 2 এর ওপর 1 2 লিখলাম, ভেক্টর সাইন দিলাম, ইজ ইকুয়াল টু হবে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু R21 এর স্কোয়ার, এবং ভেক্টরের জন্য R21 অভিমুখের ইউনিট ভেক্টর। ঠিক আছে, R21 এই অভিমুখের ইউনিট ভেক্টর বোঝানো হয়েছে, R21 এর মাথায় এটা, এবং এটা সমান লেখা যায় Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0 R21 এর হোল কিউ ইন্টু R21 ভেক্টর। ঠিক আছে, এটা Q1 এর জন্য Q2 আধানের উপর ক্রিয়াশীল বল বা কার্যকরী বল। এখন Q2 আধানের জন্য Q1 এর উপর বল, সেটাকে যদি আমরা ধরে নিই যে F21 2 এর জন্য 1 নম্বরের উপর, তাহলে সেটা হবে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0 R12 হোল স্কোয়ার ইন্টু R12 অভিমুখে ইউনিট ভেক্টর ইজ ইকুয়াল টু Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0 R12 হোল কিউ ইন্টু R12 ভেক্টর। ঠিক আছে, এইটা আমাদের কুলম্ব সূত্রের ভেক্টর রূপ বলা হয়, যেখানে R অফ 21 Q1 আধানের সাপেক্ষে, এটা Q1 আধানের সাপেক্ষে Q2 এর অবস্থান ভেক্টর, এবং R অফ ভেক্টর সাইন দিতে হবে অবশ্যই, R অফ 1 টু Q2 আধানের সাপেক্ষে Q1 এর অবস্থান ভেক্টর। ঠিক আছে, এটা আমাদের কুলম্ব সূত্রের ভেক্টর রূপ আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখে নেব যে একক আধানের সংজ্ঞা কী, বা এক ইউএসইউ এর সংজ্ঞা কী, বা এক কুলম্বের সংজ্ঞা কী। আমরা জানি যে সিজিএস পদ্ধতিতে, যেহেতু ইএসইউটা সিজিএস পদ্ধতিতে আমরা জানি কুলম্বের সূত্রে F ইকুয়াল টু Q1 Q2 বাই R স্কোয়ার। এখন এই সম্পর্কে যদি Q1 সমান Q2 সমান আমরা Q ধরে নিই, অর্থাৎ দুটোই একই পরিমাণ আধান রাখা রয়েছে, কিউ দুটো একই আধান রাখা রয়েছে, এবং ডিস্ট্যান্সটা যদি তাদের মধ্যে ধরে নেওয়া হয়, ডিস্ট্যান্সটা যদি 1 সেন্টিমিটার ধরা হয়, এবং ওদের মধ্যে যদি আকর্ষণ বল এফটাকে 1 ডাইন ধরে নেওয়া হয়, তাহলে তখন এই সম্পর্ক থেকে আমরা পাবো এখানে বসিয়ে যে কিউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1 দাঁড়িয়ে যাবে। তাহলে তখন আমাদের একক আধানের সংজ্ঞাটা দাঁড়াবে যে বায়ু মাধ্যমে, এটা কিন্তু বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে ফর্মুলা, তাহলে আমরা বলতে পারি যে বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে দুটি সমপরিমাণ আধান 1 সেমি দূরে রাখলে তারা যদি পরস্পর এক ডাইন বল অনুভব করে, তাহলে তাদের প্রত্যেকটিকে একক আধান বা এক ইএসইউ আধান বলা হবে, বলা হবে। একইভাবে কুলম্বের ক্ষেত্রেও আমরা দেখেছি যে যেহেতু সেটা এসআই পদ্ধতির ক্ষেত্রে হয়, এবং এসআই পদ্ধতির ক্ষেত্রে F ইজ ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার, এটা মূল ফর্মুলা, এবং 1 বাই 4 পাই এপসাইলন 0 জায়গায় 9 ইন্টু 10⁹ যদি বসানো হয়, এবং Q1 Q2 বাই R স্কোয়ার সম্পর্কটা এটা দাঁড়াবে। এবং এক্ষেত্রে যদি Q1 সমান Q2 সমান Q ধরি, R সমান যদি 1 মিটার ধরা হয়, F সমান যদি 9 ইন্টু 10⁹ নিউটন ধরা হয়, তবেই একমাত্র Q ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হবে, এবং সেক্ষেত্রে তখন আমরা তাকে একক আধান বলবো বা এক কুলম্ব আধান বলবো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কী হবে, বায়ু মাধ্যমে বা
বা শূন্য মাধ্যমে রাখতে হবে কণা দুটোকে। শূন্য মাধ্যমে 1 মিটার দূরে দুটো বিন্দু আধানকে অবশ্যই রেখে যদি তাদের মধ্যে 9 নিউটন বল প্রয়োগ করে, তাহলে তাদের প্রত্যেকটা আধানকে আমরা বলবো কিউ ইজ ইকুয়াল টু 1 কুলম আধান বলে থাকবো। ঠিক আছে, আগে আমরা একটা সম্পর্ক দেখেছি যে যে কোনো মাধ্যমে তড়িৎ বিদ্যুৎ এপসাইলন ইজ ইকুয়াল টু কে ইন্টু এপসাইলন জিরো। কে হচ্ছে ওই মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এখন এখান থেকে কে ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাব এপসাইলন বাই এপসাইলন জিরো, অর্থাৎ কে সমান মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এখান থেকে তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবকের সংজ্ঞাটা কি বলা যেতে পারে, যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাতকেই আমরা বলি পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বহু সংখ্যক আধানের মধ্যে বল। অর্থাৎ কোনো একটি সংস্থায় বহু সংখ্যক আধান রয়েছে, সেই বহু সংখ্যক আধানের জন্য কোনো একটা আধানের ওপর বা ওই সংস্থার মধ্যে যে কোনো একটা আধানের ওপর অপর বাকি আধানগুলোর জন্য ক্রিয়াশীল বলের হিসাব কিভাবে করা যাবে সেটাই আমরা করব। আমি এখানে একটু লিখে নিচ্ছি, দেখো। ধরা যাক কোনো সংস্থায় n সংখ্যক বিন্দু আধান আছে এবং আধানগুলিকে Q1 Q2 Q3 Qn হিসাবে চিহ্নিত করা হয়েছে। এখন Q1 আধানের ওপর বাকি আধান অর্থাৎ Q2 Q3 Q4 Qn এর জন্য ক্রিয়াশীল বল যদি আমরা F1 ধরে থাকি, বলটাকে F1 ধরলে, তাহলে F1 ইজ ইকুয়াল টু হবে f of 2 1 প্লাস f of 3 1 প্লাস f of 4 1 প্লাস f of n1। এই ব্যাপারটা কি একটু বলে নিই, বুঝিয়ে নিই ব্যাপারটা হচ্ছে, ধরে নেওয়া যাক যে কোনো একটা জায়গায় অনেক আধান রয়েছে Q1 Q2 Q3 Q। এখন Q1 আধানের ওপর Q2 বা Q3 বা Q4 বা Qn এর যে বল কাজ করছে, কুলম্বীয় বল কিন্তু, তাহলে Q1 আধানের ওপর মোট বলটা হবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আধানের ক্ষেত্রে কুলম্বীয় যে বল কাজ করবে সেই বলগুলির ভেক্টর যোগফল। ঠিক আছে, তাহলে এখানে আমরা ধরছি যে Q1 আধানের ওপর মোট বল যেটা প্রযুক্ত হয়েছে অন্যান্য আধানগুলোর জন্য সেটা F1। সেটার মানটা কি হবে, সেটা হচ্ছে f of 2 1, অর্থাৎ Q2 আধানের জন্য F1 এর ওপর যে বল কুলম্বীয় আকর্ষণ বল কাজ করবে সেই বল, প্লাস Q3 আধানের জন্য Q1 এর জন্য যে বল কাজ করবে অর্থাৎ সেই বল, Q4 এর জন্য Q1 এর ওপর যে বল কাজ করবে সেই বল। এইভাবে Qn এর জন্য Q1 এর ওপর যে বল কাজ করবে সেই বলগুলোর ভেক্টর যোগফল। সেটাই এখানে দেখানো হয়েছে যে মোট ক্রিয়াশীল বল Q1 আধানের উপর মোট ক্রিয়াশীল বল F1 ইজ ইকুয়াল টু দিস, যেখানে f of 2 1 এই বলটা বোঝাচ্ছে যে f of 2 1 সমান 1/4 পাই এপসাইলন 0 ইন্টু Q2 আধানের জন্য Q1 Q2 বাই R21 হোল কিউ R21 ভেক্টর। অর্থাৎ কি বোঝাচ্ছে যে 2 নম্বর আধান Q2 আধানের জন্য Q1 আধানের ওপর যে বল কাজ করবে সেটা কুলম্ব সূত্র অনুযায়ী আমরা এইভাবে লিখতে পারি 1/4 পাই এপসাইলন 0 ইন্টু Q1 Q2 বাই R of 21 তার হোল কিউ ইন্টু R of 21 অভিমুখে ইউনিট ভেক্টর। এটা কি বোঝালো, এটা হচ্ছে Q2 এর জন্য Q1 এর উপর ক্রিয়াশীল বল, এবং যেখানে R of 1 2 এটা 1 2 হবে, এটা 2 1 নয়, এটা 1 2 হবে, 1 2 এখানেও তাই হবে 1 2। যেখানে R of 1 2 ভেক্টরটা বোঝাচ্ছে Q2 এর সাপেক্ষে Q1 এর অবস্থান ভেক্টর, যেটা আগে আলোচনা হয়েছে ভেক্টর। ঠিক আছে, তাহলে একইভাবে লেখা যায় f of 3 1 যেটা f of 3 1 is equal to 1/4 পাই এপসাইলন 0 ইন্টু Q
Q1 Q3 by R of 1 3 হোল কিউ R of 1 3 অভিমুখে ভেক্টর। ঠিক একইভাবে লেখা যায় এইভাবে f of n1 is equal to 1 by 4 pi epsilon 0 into Q1 Qn by R of 1 n হোল কিউ ইন্টু R of 1 n অভিমুখে ভেক্টর। ঠিক আছে, যেটা এইটা বোঝাচ্ছে যে কিউএন আধানের জন্য কিউয়ান এর উপর ক্রিয়াশীল কুলম্বীয় আকর্ষণ বল। ঠিক আছে, এখন এইগুলোকে যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিতে পারি, তাহলে যেটা দাঁড়াবে, ফিগারটা যেটা এসে দাঁড়াবে, সেটা হলো এফ অফ 1 ইজ ইকাল টু, সবেতেই 1/4 পাই এপসাইলন 0 রয়েছে, তাই 1/4 পাই এপসাইলন 0 কমন চলে গেলে এখানে পড়ে থাকবে Q1 Q2 বাই R of 1 2 হোল কিউ ইন্টু R of 1 2 অভিমুখে ভেক্টর প্লাস Q1 Q3 বাই R of 1 3 হোল কিউ ইন্টু R of 1 3 অভিমুখে ভেক্টর প্লাস এইভাবে Q1 Qn বাই R of 1n হোল কিউ ইন্টু R of 1n অভিমুখে ভেক্টর। ঠিক আছে, এইটা Q1 এর জন্য মোট বল আমরা পেয়ে গেলাম। ঠিক একইভাবে Q2 আধানের জন্য, এখানে Q1 আধানের জন্যটা আমরা পেয়েছি, ঠিক একইভাবে Q2 আধানের ওপর অপর আধানগুলির জন্য ক্রিয়াশীল মোট বল, অর্থাৎ Q2 আধানের ওপর Q1 Q3 Q4 ডট ডট Qn আধান যেগুলো রয়েছে, তাদের যে মোট বল Q2-র ওপর সেটা কী হবে, সেটা সিমিলারলি এইভাবেই লেখা যাবে যে এফ অফ 2, অর্থাৎ Q2 আধানের ওপর যে বলটা কাজ করছে সেটা যদি আমরা এফ অফ 2 ধরে থাকি, সেটা Q1 এর জন্য Q2-র ওপর বল, Q3-র জন্য Q2-র ওপর বল, Q4-এর জন্য Q2-র ওপর বল, Qn-এর জন্য Q2-র ওপর বলের সমষ্টি, ভেক্টর সমষ্টি, এবং সেটাকে অ্যারেঞ্জ করলে দাঁড়ায় 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই R21 হোল কিউ ইন্টু R21 ইউনিট ভেক্টর অভিমুখে ভেক্টর, Q2 Q3 R23 হোল কিউ R23 অভিমুখে ভেক্টর, Q2 Qn R2n হোল কিউ R2n অভিমুখে ভেক্টর। যেখানে এই 21 বা R23 বা R2n গুলো বোঝাচ্ছে যে এই যে R21, এই R21 এই ভেক্টরটা বোঝাচ্ছে যে Q1 এর সাপেক্ষে Q2 এর অবস্থান ভেক্টর। ঠিক একইভাবে R23 বোঝাচ্ছে যে Q3 এর সাপেক্ষে Q2 এর অবস্থান ভেক্টর, সেম এইভাবে চলে যাচ্ছে। তাহলে আমরা এইভাবে Q2 এর ওপর আমরা মোট যে বল পড়বে সেটা এইভাবে হিসেব করতে পারবো। এখন জেনারেলি একটা সাধারণভাবে আমরা হিসেব করতে পারি, সাধারণভাবে আইতম আধান যেটাকে QI ধরছি, এর উপর বাকি আধানগুলির জন্য ক্রিয়াশীল বল যদি FI হয়, তাহলে আমরা লিখতে পারি যে F of I is equal to F of 1I plus F of 2I plus F of 3I plus এইভাবে আইতমর আগে এবং আইতমর পরেরটা, আইতমটা বাদ দিয়ে, তাহলে এইভাবে F of I minus 1I, অর্থাৎ আইতম যে রয়েছে তার আগের, এবং প্লাস F of I plus 1I মানে আইতমর পরেরটা, এটা আইতমর আগে আইতমর পর, এবং প্লাস এইভাবে F of NI, এইভাবে আমরা দেখাতে পারি জেনারেলি। এবং সেটাকে আমরা একটু সিম্পলিফাই করলে হবে 4 পাই এপসাইলন 0 সামেশন অফ জেনারেলি যে সমান 1 to n দাঁড়িয়ে যাবে QI QJ ডিভাইডেড বাই R of IJ হোল কিউ R of IJ ভেক্টর।
এখানে কিন্তু মনে রাখতে হবে জে ইজ নট ইকুয়াল টু আই, যে আই এর সঙ্গে সমান হবে না, আই তমটা কিন্তু বাদ যাবে। হ্যাঁ, এবং এটা সিজিএস পদ্ধতিতে আমরা এখানে 1/4πε0টা যা থাকবে না, বাদ চলে যাবে। সিজিএস এর ক্ষেত্রেই এটাই হয়ে যাবে, এফআই ইজ ইকুয়াল টু সিম্পলি সামেশন অফ জে সমান 1 টু n কিউ আই কিউ জে ডিভাইডেড বাই আর আই জে টু দি পাওয়ার হোল কিউ আর আই জে অভিমুখে ভেক্টর, যেখানে জে ইজ নট ইকুয়াল টু আই। ঠিক আছে, এখন আমরা নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত আধানের জন্য বল নির্ণয় করব। নিরবিচ্ছিন্নভাবে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে কোনো একমাত্রিক দেশে বা দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক তলে আধানটা নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত আছে, অর্থাৎ আধানটা এমনভাবে ঘনসন্নিবিষ্টতা আছে যেন আধানটা নিরবিচ্ছিন্ন বলে মনে হচ্ছে, যদিও আধান কিন্তু নিরবিচ্ছিন্ন সম্ভব নয়। তা নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত আছে এরকম আধানের ক্ষেত্রে আমরা কোনো একটা কণার ওপর, কোনো একটা আধানের ওপর ক্রিয়াশীল বল বের করব। প্রথমে আমরা ধরে নিচ্ছি যে রৈখিক আধান বন্টন রয়েছে, অর্থাৎ একমাত্রিক তলে একটা সরলরেখা বা বক্ররেখায় আধান বণ্টিত রয়েছে। সেই আধান বন্টনের চিত্রটা আমি এখানে অঙ্কন করেছি, যেখানে একটা ছোট্ট ক্ষুদ্র অংশ নেওয়া হয়েছে ডেল্টা ডিএল, যে ডিএল থেকে আর ডিস্টেন্স দূরে একটা কিউ0 আধান রাখা রয়েছে। এখন এই রৈখিক আধান বন্টনের ক্ষেত্রে আমরা যেটা প্রথমে আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে আধানের রৈখিক ঘনত্ব কী। আধানের রৈখিক ঘনত্ব মানে হচ্ছে একক দৈর্ঘ্যে যে আধান রয়েছে। তাহলে আধানের রৈখিক ঘনত্বকে, আধানের রৈখিক ঘনত্ব সেটাকে যদি আমরা ল্যামডা বলি, সেটা সমান আমরা হিসেব আধান টোটাল আধান ডিভাইডেড বাই টোটাল লেন্থ আধান বাই দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য অর্থাৎ কি একক দৈর্ঘ্যে যে আধান, এটাই বোঝাচ্ছে যে একক দৈর্ঘ্যে যে আধান। তাহলে একক দৈর্ঘ্যে যদি আধান থাকে, তাহলে আমরা এই ছোট্ট একটু অংশ ডিএল দৈর্ঘ্যে যে আধান আছে তাকে যদি আমরা ডিকিউ ধরি, তাহলে অতএব ডিকিউ সমান কী হবে? ডিকিউ সমান ডিএল ল্যামডা ডিএল, কারণ একক দৈর্ঘ্যে ল্যামডা ডিএল দৈর্ঘ্যে কত? ল্যামডা ডিএল। তাহলে এই ডিকিউ আধানের জন্য, এখানে যে ডিকিউ আধানটা রয়েছে, সেই ডিকিউ আধানের জন্য আর ডিস্টেন্স ধরে কিউ0 যে আধানটা রাখা রয়েছে তার উপর ক্রিয়াশীল বল আমরা কুলম্বের সূত্র থেকে কী লিখতে পারি? তাহলে সেটা লেখা যেতে পারে যে যদি সেটাকে আমরা স্মল বল হিসাবে ধরি, তাহলে ডিএফ যদি স্মল বল ধরে থাকি, তাহলে ডিএফ ইজ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউ0 ইন্টু ডিকিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার এবং ওই অভিমুখে ইউনিট ভেক্টর। এবং এটাকে লেখা যায় 1/4πε0 ইন্টু কিউ0, ডিকিউ এর জায়গায় আমরা ল্যামডা ডিএল লিখতে পারি আর স্কোয়ার ইউনিট ভেক্টর। এবং এটা ক্ষুদ্র ডিএল অংশের জন্য কুলম্বের সূত্র অনুযায়ী ক্ষুদ্র বল যে কাজ করবে সেটা এইভাবে পেলাম। এখন পুরো লেন্থের জন্য, টোটাল লেন্থের জন্য আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে টোটাল লেন্থের জন্য ইন্টিগ্রেশন অফ ডিএফ অর্থাৎ এফ বেরোবে, সেটা হচ্ছে বল ইজ ইকুয়াল টু সমগ্র রেখার জন্য কিউ0 আধানের উপর বল এফ ইজ ইকুয়াল টু 1/4πε0 ইন্টিগ্রেশন অফ কিউ0 যেহেতু কনস্ট্যান্ট, সেই জন্য কিউ0টাকে আমরা এখানে বের করে নিতে হবে। কিউ0 ল্যামডা বাই আর স্কোয়ার ইউনিট ভেক্টর, ল্যামডা বাই আর স্কোয়ার ইউনিট ভেক্টর আর ডিএল। ঠিক আছে, পুরো ইন্টিগ্রেশনটা হবে এল এর ওপর। সেই জন্য এটাই হয়ে যাবে আমাদের সমগ্র রেখার জন্য কিউ0 আধানের উপর বল। এবং এটাই সিজিএসে করলে 1/4πε0টা থাকবে না। তাহলে সিজিএসের ক্ষেত্রে তখন এফটা দাঁড়িয়ে যাবে এফ ইজ ইকুয়াল টু কিউ0, বাকি একই থাকবে ল্যামডা বাই আর স্কোয়ার আর ইউনিট ভেক্টর ডিএল। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের রৈখিক বা বক্র কোনো রেখা বরাবর রৈখিকভাবে যদি আধান বণ্টিত থাকে, তাহলে তার ক্ষেত্রে কোন কিউ আর ডিস্টেন্স দূরে কিউ0
একটা বিন্দু ত্রিভুজের একটা আধান রাখা থাকলে তার উপর ক্রিয়াশীল বল বের করা যায়। ঠিক একইভাবে আমরা এটা বের করতে পারি যে ক্ষেত্রফলে ক্ষেত্র আধানের ক্ষেত্রে ক্ষেত্র আধান বন্টন, ক্ষেত্র আধান বন্টন বন্টন এই ক্ষেত্রে কী হবে, কোনো একটা ধরে নিয়ে যে একটা কোনো তল দ্বিমাত্রিক, এটা অবশ্য দ্বিমাত্রিক মনে রাখতে হবে, দ্বিমাত্রিক। তাহলে কোনো একটা তল ধরে নেওয়া যাক যেখানে আধান রয়েছে, তার মধ্যে একটা ছোট্ট স্পেস, ছোট্ট জায়গায়, যেটাকে আমরা ধরে নিলাম যার ক্ষেত্রফল ডিএস। এখন এই ডিএস থেকে ধরে নেওয়া যাক যে আর ডিস্টেন্স দূরে একটা Q0 আধান রাখা রয়েছে, আর ডিস্টেন্স দূরে। তাহলে তার জন্য কী ক্রিয়াশীল, তার আগে মনে রাখতে হবে আমাদের এই যে তলটা রয়েছে, এই তলের কিন্তু টোটাল যে আধান রয়েছে তার একক ক্ষেত্রফলের আধান বের করতে হবে, অর্থাৎ আধানের তলমাত্রিক ঘনত্ব, যেটাকে আমরা সিগমা বলে থাকি, সমান কি টোটাল আধান বাই মোট ক্ষেত্রফল। এইভাবে আমাদের বের করতে হয়। তাহলে অর্থাৎ একক ক্ষেত্রফলে আধান, তাহলে ডিএস ক্ষেত্রফলে মোট আধান ইজিক্যাল আধান ডিকিউ হলে ডিকিউ সমান লেখা যাবে কি, ডিকিউ সমান লেখা যাবে সিগমা ইন্টু ডিএস, ঠিক আছে। তাহলে এবার এই ডিকিউ আধানের জন্য অর্থাৎ সিগমা ডিএসের জন্য কি আর ডিস্টেন্স দূরে আমাদের কুলম্ব সূত্র কীভাবে লাগাবো আমরা, তাহলে সেখান থেকে পাবো যে ছোট্ট অল্প বল ডিএফ ইজিক্যাল টু 1/4πε0 ইন্টু Q0 ডিকিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার আর ইউনিট ভেক্টর সমান 1/4πε0 ইন্টু Q0 সিগমা ডিএস বাই আর স্কোয়ার ইউনিট ভেক্টর। তাহলে সমগ্র তলের জন্য Q0 এর উপর ক্রিয়াশীল বল F ইজিক্যাল টু হয়ে যাবে Q0/4πε0 ইন্টিগ্রেশন অফ ওভার সারফেস, টোটাল সারফেসের উপর সিগমা ডিভাইডেড বাই আর স্কোয়ার ডিএস, ঠিক আছে। এবং এটাই সিজিএসে হয়ে যাবে F ইজিক্যাল টু Q0 S সিগমা বাই আর স্কোয়ার ডিএস, ঠিক আছে। এখন আয়তন আধান বন্টনের ক্ষেত্রে ধরে নেওয়া যাক একটা নির্দিষ্ট শূন্যস্থান বা বায়ু মাধ্যমে একটা নির্দিষ্ট পরিমাণ আয়তনে নিরবচ্ছিন্নভাবে আধান বণ্টিত রয়েছে, তার একটা ক্ষুদ্র অংশ ডিভি। সেই ক্ষুদ্র অংশ ডিভির জন্য আমরা আর ডিস্টেন্স দূরে Q0 আধানের উপর ক্রিয়াশীল মোট বল বের করবো। এর ক্ষেত্রে আমাদের আধানের আয়তন মাত্রিক ঘনত্ব রো ইজিক্যাল টু টোটাল আধান ডিভাইডেড বাই আয়তন, তাহলে রো। এখন এখানে ডিভি, যে ডিভি আয়তনে যে আধান থাকবে, আধান ডিকিউ হলে আমরা ডিকিউ সমান লিখতে পারি যে রো ইন্টু ডিভি, ঠিক আছে। এখন এই ডিকিউ আধানের জন্য আর ডিস্টেন্স দূরে যে বল কাজ করবে সেটা ইজিক্যাল টু স্মল বল এফ ডিএফ 1/4πε0 ইন্টু Q0 ডিকিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার ইউনিট ভেক্টর অভিমুখে সমান 1/4πε0 ইন্টু Q0 রো ডিভি বাই আর স্কোয়ার ইউনিট ভেক্টর। অতএব এটাই হয়ে যাবে স্মল ডিভির জন্য আকর্ষণ বল। এখন টোটাল সমগ্র আয়তনের জন্য বল F ইজ ইকুয়াল টু হয়ে যাবে Q0/4πε0 হোল ইন্টিগ্রেশন অফ ভলিউম ভি রো বাই আর স্কোয়ার আর ডিভি, এবং সেটাই সিজিএস পদ্ধতিতে দাঁড়াবে F ইজ ইকুয়াল টু সিম্পল Q0 ইন্টিগ্রেশন অফ ভি টোটাল ভলিউম এর ওপর ইন্টিগ্রেশন করতে হবে রো বাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে একমাত্রিক, দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক প্রত্যেকটা তলের ক্ষেত্রেই
আধান কিভাবে নিরবিচ্ছিন্ন আধান বণ্টিত থাকলে কিভাবে একটা নির্দিষ্ট ডিস্টেন্স দূরে আধানের ওপর ক্রিয়াশীল মোট বল কীভাবে বের করতে হবে আমরা এই ক্যালকুলেশন থেকে বের করে নিতে পারবো। ঠিক আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে।